Jayanti Debbarma, Honorable Chairperson, Tripura Commission for Protection of Child Rights, Sri Taposh Rai, Secretary Social Welfare and Social Education, Sri Tapan Kumar Das, Director Social Welfare and Social Education. তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে, নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দী থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান, সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি, তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই,
যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা, তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানে কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে, এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়, এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই, তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল, সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস, দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে, তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাস করেছে 12th ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে
সমস্যা, সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ অনেকে আছে, আমাদের মহিলা বোনেরা অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক প্লেস যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন কমিটি আমরা সেটা করেছি এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন, যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে MCS ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29,00,000 টাকা প্রদান করা হয়েছে।
আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়, এবার আমরা পরীক্ষা করছি। যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ 84 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে। আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018-র পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন। TSR-এ আমরা প্রায়
137 জনের মতো টিএসআর পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে টিএসআর মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা, পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে। আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছরের আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না, কি অবস্থা ছিল। খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নি সংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের
নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি
তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন 18 বছর হবে তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12th ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী
তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাবার ব্যবস্থা, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে সমস্যা, সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তাও পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে, অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো, আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায়, তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা, আপনারা নিশ্চয়ই জেনেছেন, কিছুদিন আগেও আমাদের এখানে MCS ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে। সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে, তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে।
আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফোস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে। আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে
14 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা, মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন, টিএসআর এ আমরা প্রায় 137 জনের মতো টিএসআর এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে টিএসআর এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা, পাচড়া এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে। আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছর আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি,
বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি ৩৫ বছর ৫ বছরের ঘটনা ভুলে গেলে চলবে না। কি অবস্থা ছিল, খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে ২৮টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই ২৮টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে, নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের
আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি, ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন 18 বছর হবে সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরও কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম।
এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কেনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12th ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তাও পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ অনেকে আছে, আমাদের মহিলা বোনেরা অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে
পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29,00,000 টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 33% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,000
871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে ড্রোন দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন ড্রোন দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে। সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা, মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন, টিএসআর এ আমরা প্রায় 137 জনের মতো টিএসআর এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে টিএসআর এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা, পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে। আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলার সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছর আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়,
তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না, কি অবস্থা ছিল। খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের
এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি, ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়, সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়। এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি, করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে।
সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে, সেই তার যে যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরও কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কেনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠল বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12th ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তাও পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায়
অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, যারা এপিএল আছেন, 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, যারা দুস্থ মহিলারা আছেন, তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা, যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায়, সেই সব মেয়েদের জন্য প্রায় 33% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায়, তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4.84 লক্ষ। এত লোক আমাদের
এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে। সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা, মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন, TSR এ আমরা প্রায় 137 জনের মতো TSR এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে TSR এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা পাচড়া এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা GI ট্যাগ পেয়েছে। আজ GI ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3 বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। PM মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই PM মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই PM মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা
50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছরের আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই আমাকে বলে যে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না। কি অবস্থা ছিল, খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস, প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে
যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে, নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি, ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দী থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান, সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি, তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা, তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা, যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই, তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল, সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে
কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি, করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 8ই মার্চ, গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয় আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে, সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাস করেছে 12 ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12 ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে সমস্যা, সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত 1 বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো, আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক প্লেস যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে
লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা, আপনারা নিশ্চয়ই জেনেছেন, কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে। সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি। প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ, এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফোস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি
পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের আমরা তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18 মাত্র 4000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ, 84 লক্ষ। মানে এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে। আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা, মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন। TSR-এ আমরা প্রায় 137 জনের মতো TSR-এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে TSR-এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা, পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা GI ট্যাগ পেয়েছে। আজ GI ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি।
পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় অংশ, তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক, তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছরের আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই আমাকে বলে যে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4%-এর মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে, কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয়, তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না, কি অবস্থা ছিল। খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নি সংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত
1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়,
তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়, এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12th ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত 1 বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তাও পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ অনেকে আছে, আমাদের মহিলা বোনেরা অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা
এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই। সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে MCS ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে। সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি। প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন। তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি। ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা APL আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়।
কাজে সেই যে চারটা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়, এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা চারটা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে চারটা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই মানে গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়, এবার আমরা পরীক্ষা করছি। যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায়, তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ, 8 লক্ষ, মানে এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে, সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে। আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018-র পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন, আমার এখানে মা বোনেরা আছেন, যে কত ডিফারেন্স আমরা আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন। TSR এ আমরা প্রায় 137 জনের মতো TSR এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে TSR এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা, পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা GI ট্যাগ পেয়েছে। আজ GI ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা।
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক তালাক 3 বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয়, সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় অংশ, তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক, তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছরের আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই আমাকে বলে যে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না, কি অবস্থা ছিল। খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নি সংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের
যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান, সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি, তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা, তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে। এবং আমরা সেটা দেখতে পাই
এবং মায়েদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়, সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়। এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি, করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন 18 বছর হবে সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম, এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠল বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12th ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি, যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত 1 বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন
অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন, যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ, এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন
প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরও বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 33% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে। আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018-র পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন। TSR এ আমরা প্রায় 137 জনের মতো TSR এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে TSR এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা
নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা পাচড়া এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে। আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3 বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক, তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছর আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে। কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না। কি অবস্থা ছিল, খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নি সংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র
Srimati Jayanti Debbarma, Honorable Chairperson, Tripura Commission for Protection of Child Rights, Sri Taposh Rai, Secretary Social Welfare and Social Education, Sri Tapan Kumar Das, Director Social Welfare and Social Education. তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা ও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান, সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি, তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই
যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা, তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে, এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়, এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই, তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল, সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস, দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে, সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠল বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12th ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে
সমস্যা, সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তাও পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রীজি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29,00,000 টাকা প্রদান করা হয়েছে।
আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন ৩,৮৮৫ জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় ১,৯৬৪ জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে ৯২৫ জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন ২৩,৬৩২ জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন ৫৮,৫৫৮ জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় ৬৪,৬০৩ জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় ৭,৫০০-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরও বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4,84 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে ড্রোন দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন ড্রোন দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে। আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018-র পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন। TSR-এ আমরা প্রায়
137 জনের মতো টিএসআর এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে টিএসআর এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে। আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3 বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছর আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না, কি অবস্থা ছিল। খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক
ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস, প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে, নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দী থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে
আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে। এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায়। এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে। এবং সেই বন্ড যখন 18 বছর হবে, তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কেনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12th ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12th ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু
তার যে স্পেশালাইজড খাবার ব্যবস্থা, তার জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24/7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে, ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে সমস্যা, সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে, অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো, আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায়, তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা, আপনারা নিশ্চয়ই জেনেছেন, কিছুদিন আগেও আমাদের এখানে MCS ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে। সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে, তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে
মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ, এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফোস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এপিএল আছেন 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়। এবার আমরা পরীক্ষা করছি, যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ 84 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে। সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি। যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে
14 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন, আমার এখানে মা বোনেরা আছেন, যে কত ডিফারেন্স আমরা মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন, টিএসআর এ আমরা প্রায় 137 জনের মতো টিএসআর এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে টিএসআর এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা, পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে। আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছরের আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি,
বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না। কি অবস্থা ছিল, খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে, নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের
আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি, ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয় তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন 18 বছর হবে তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম
এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কেনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12 ক্লাস তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12 ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে
পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, যারা এপিএল আছেন, 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, যারা দুস্থ মহিলারা আছেন, তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা, যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায়, সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়, এবার আমরা পরীক্ষা করছি। যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায়, তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে, আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ, 84 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে। আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে, সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,000
871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে। সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা, মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন, টিএসআর এ আমরা প্রায় 137 জনের মতো টিএসআর এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে টিএসআর এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাগ পেয়েছে, আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। যা আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই পিএম মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই পিএম মুদ্রা যোজনায় অংশ, তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা 50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছরের আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4% মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে
কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না, কি অবস্থা ছিল। খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নি সংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে, নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের
এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি, মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি, ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দী থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল, কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি। করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে।
সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে, সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরও কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12 ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12 ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত এক বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে
যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন, তাদের অঙ্গনওয়াড়ি কর্মীও যারা হেল্পার আছেন, সহায়িকা আছেন, তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি, ন্যূনতম 8,000 করেছি এবং 5,000 টাকা করা হয়েছে। আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরো কিছু করা যায় কিনা। প্রায়শই দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে, জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে। আমরা সব সময় অনেক বেশি আমরা সেনসিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব। আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের, যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন, এমন 18 বছরের কম বয়সে প্রায় 2,000-এর উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে 4,000 টাকা করে এখন পর্যন্ত প্রায় 3,29 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। আমার মা ও বোনেরা, এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে। স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা, যারা এপিএল আছেন, 3,885 জন সেই সুবিধা পাচ্ছে। অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় 1,964 জন। রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে 925 জনকে। গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন 23,632 জন। বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন 58,558 জনের মতো। ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় 64,603 জন। মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, যারা দুস্থ মহিলারা আছেন, তারা প্রায় 7,500-র উপরে সেটা পাচ্ছেন। জাতীয় স্তরে শিক্ষা, যারা বাইরে পড়তে যায় বা আরো বেশি হায়ার এডুকেশন করতে চায়, সেই সব মেয়েদের জন্য প্রায় 3% সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে। আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে সবসময় সজাগ। সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই। এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয়। এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়, এবার আমরা পরীক্ষা করছি। যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায়, তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা। মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি। রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয়, একই টয়লেটের সেখানে পুরুষও যায়, মহিলারা যান, সবাই যায়। তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের তারও কাজ চলছে এখানে। আপনারা TRLM এর বিষয়ে এখানে কথা বলেছেন। এখন পর্যন্ত ত্রিপুরাতে, আগে ছিল 2017-18-তে মাত্র 4,000 SHG গ্রুপ ছিল, সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের 53,663টি স্বসহায়ক দল হয়েছে, যার সদস্য সংখ্যা প্রায় 4 লক্ষ, 8 লক্ষ। এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে।
আমাদের TULM এর যারা SHG গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় 5,000 এর উপরে, ধরুন প্রায় 6,000 আমাদের সেই SHG গ্রুপ আছে। সেখানেও প্রায় 63,743 জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন। আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে, সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র, আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার, মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম। রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় 91,871 জন লাখপতি দিদি হয়েছে। এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না, আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে। সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাতে তাদের স্ট্রেংথেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা 746.8 কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি, যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম 746 কোটি টাকা, তার মধ্যে 17-18 অর্থ বৎসরের পূর্বে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছিল। যদি এটা বাদ দেই তাহলে 714 কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুগণ। তাছাড়া আপনারা ব্যাংক লোনের ক্ষেত্রেও 17-18 আগে দেওয়া হয়েছিল মাত্র 4.95 কোটি টাকা, আর 2018 পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত, 1,465.81 কোটি টাকা। তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা, মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি। আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন, TSR এ আমরা প্রায় 137 জনের মতো TSR এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি। আগে TSR এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক, অসম্ভব, মহিলারা কি পারবে। আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি, এত ভালো ওরা প্যারেড করে, সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন। আপনারা 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বীমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে। শুধু তাই নয়, 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রীর জীবন জ্যোতি বীমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিসা, পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের যে প্রসিদ্ধ পেরা GI ট্যাগ পেয়েছে। আজ GI ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে, তার বিক্রি বাড়ছে। আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাহীজলা সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় উনাকে আমরা পাঠিয়েছিলাম, তো উনাকে বলেছে যাওয়ার জন্য। ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন। তো আমাদের জন্য অত্যন্ত, যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না, সব পারে ওনারা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন, যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় 3 তালাক, যদি তালাক 3বার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত। সেই জায়গায় অনেকে বলেছে যদি এই 3 তালাক প্রথা যদি মানে বিলুপ করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, উনি নিজে দেখেছেন, উনার মানে যখন ছোট ছিলেন উনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো। সেই কারণে 3.12 লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি। PM মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন, অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা, কত পার্সেন্টেজ মহিলা এই PM মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে। প্রায় অ্যাবাউট 69% মহিলারা এই PM মুদ্রা যোজনায় তারা সেই সুবিধা পাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই 74.7% এই মহিলাদের সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার সুযোগ পেয়েছেন। আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা 3.4 লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে। গন্ডা তুষা সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, সেখানেও আমরা
50 আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি। আপনারা জানেন যে কিছুদিন গত বছরের আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই, সবাই আমাকে বলে যে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য। তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস, উন্নয়ন ফিস, পরীক্ষা সংক্রান্ত ফি সবকটাই আমরা মকুব করেছি। আমরা 41.4% স্টার্ট আপ ইন্ডিয়া, স্টার্ট আপ ত্রিপুরা আমরা বলি। এর মধ্যে মেয়েদের প্রায় 41.4%-এর মতো মেয়েরা এই স্টার্ট আপ মহিলা নেতৃত্বাধীন আছে। স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি, আমরা জানি জমি কিনতে হয়, তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে, কিন্তু আমরা একটা সুবিধা করেছি, যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্ট্যাম্প ডিউটি সেটা আমরা 1% কম রেখেছি। তো ন্যাচারালি 1% কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয়। এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হলো, তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি। আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি, বিরোধীরা প্রায়ই বলে এখানে নাকি আইন শৃঙ্খলার অভাব। আমরা যদি 35 বছর 5 বছরের ঘটনা ভুলে গেলে চলবে না, কি অবস্থা ছিল। খুন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি, অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি, ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। এখন পর্যন্ত যে এনসিআরবির যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3rd পজিশনে আছি। আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ, এই 28টি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে 8ম। কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি, আমাদের নারীরা যদি আরো শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে। আমাদের এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য। উপস্থিত অতিথিগণ, আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে यत्र नार्यस्त पूज्यन्ते रमन्ते तत्। শ্রীমতী জয়ন্তী দেববর্মা, অনারেবল চেয়ারপারসন ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, শ্রী তাপস রায়, সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন, শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশন। তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী কিরণ কুমার কে, এসপি ওয়েস্ট ত্রিপুরা, এবং আমার সামনে যারা এমিনেন্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশিয়াল এডুকেশনের যারা আধিকারিক থেকে শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত, যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন, আমার মায়েরা, বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন। যদিও 8ই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি, সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে। আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত 1 তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস, প্রায় 13 দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে। আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে। নারীদের তাদের যে অধিকার, সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, সেই ডেট 8ই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি। এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে
যে থিম, সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন। আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম, ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ। ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন। কিছু কিছু জেলা আছে, নর্থ এবং সাউথে, বিশেষ করে সিপাহীজলাতেও, এবং অন্যান্য সামাজিক বেদি, সেগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা, সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম। আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন, আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা, আমরা যে আমাদের এই সরকার, আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি। মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম, সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে, নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে, আর্থসামাজিক সব দিক দিয়ে, সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে। আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি। আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি। ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি, তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দী থাকতো, এখন ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি। এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার, সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক, রাজ্য সরকারই হোক, সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি। আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা, এই যে বিবেচনার যে দক্ষতা, সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমরা প্রাচীন কালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান, সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল। কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি, তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল। কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার, আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি। এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই, যেমন একটা সমস্যা হয় সংসারের মধ্যেই, শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয়। স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায়, ছেলে হয়েও মার কাছেই যায়। ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে, আপনারা মন্দিরে যাবেন, সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে। আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা, তার থেকে আমাকে পরিত্রাণ করো। কিন্তু সেটা বারবার মনে রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস আমরা পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি। যে সমাজে নারীদের তাদের স্থান উচিত হবে, সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই। এবং মায়েদের যে স্নেহ, মমতা, আদর এবং ভালোবাসা, যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে, সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে তারা পারঙ্গম। এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি, বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন, সুরক্ষার প্রশ্নে হোক, অর্থনৈতিক বিষয়ে হোক, আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি। স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয়, আমরা জানি মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু ওনাদের মধ্যে নির্যাতন, সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয়, তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায়। সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা। তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই, তাহলে কি করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে, দেশ কিভাবে উন্নতি হবে, রাজ্য কিভাবে উন্নতি হবে। আমরা দেখতাম সেগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি। একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল, যে অঙ্গনবাড়ি যে কেন্দ্রগুলো ছিল, সেখানে যেভাবে ব্যবস্থাপনা করার দরকার ছিল, যে সেখানে যে পড়াশোনার যে
কারিকুলামগুলো যেভাবে করা উচিত ছিল সেভাবে করেনি, করার আছে করেছে, বাস দ্যাটস অল। কিন্তু এখন কিন্তু আমরা মানে আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে সবাই মিলে, সব ডিপার্টমেন্ট ইন্টার ডিপার্টমেন্টাল যে কোঅপারেশন, তার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, তারা যেন সামনের দিকে আরো বেশি শক্তি পায় এবং ভালো কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা দেখেছেন গত 8ই মার্চ, গত 9ই মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে, এবং সেই বন্ড যখন 18 বছর হবে, সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো, ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন, আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা মানে স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠলো বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাশ করেছে 12 ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা মানে 12 ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের থেকে 50 জন মহিলাকে খাদ্য সামগ্রী তৈরি করার যে প্রশিক্ষণ, আমরা মহিলারা তো এমনিতেই ভালো খাদ্য বানায়, কিন্তু তার যে স্পেশালাইজড খাওয়ার ব্যবস্থা, তার জন্য ট্রেনিং এর ব্যবস্থা এই দপ্তর থেকে করা হয়েছে। আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ দেব। আমাদের এখানে ত্রিপুরাতে যে স্টল যদি তৈরি হয়, গভর্নমেন্টের কোনো স্টল তৈরি হলে আমাদের ডিসিশন আছে যে 50% মহিলাদের জন্য আমরা সেটা সংরক্ষণের ব্যবস্থা আমরা করেছি। 24x7 একটা টোল ফ্রি আমরা নম্বর একটা চালু করেছি, 181 একটা টোল ফ্রি নাম্বার আমরা রেখেছি। যেখানে মহিলাদের কোনো সমস্যা হচ্ছে ইমিডিয়েটলি এই নাম্বারে যদি ফোন করে, তাহলে তার যে সমস্যা সে সমস্যা সমাধানের জন্য সেটা কাজ করছে। এই গত 1 বছরে আমাদের গত বছর 14,501টি কল প্রায় সেখানে আমাদের এই টোল ফ্রিতে এসছে, এবং অনেক মহিলা তার জন্য তাদের সহায়তা পেয়েছে। নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত প্রকল্প কর্মসূচির যাতে আরো তথ্য মানুষ, অনেকে আছে আমাদের মহিলা বোনেরা, অনেকে ওনাদের কি কি স্কিম আছে, কি কি সুবিধা আছে অনেকে জানে না। তো তার জন্য আমি এখানে যারা উপস্থিত আছেন এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি বলবো যে আমরা যে হাব অফ এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস আমরা চালু করেছি, রাজ্য স্তরে তো করেছি, প্রতিটি জেলাতেও আমরা এই হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন অফিস চালু করেছি। সেখান থেকে সমস্ত খবরাখবর তথ্য সংগ্রহ করা যায়। 2022-23 অর্থ বছরে একটু আগে এখানে বলা হয়েছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে ত্রিপুরাতে। এবং আমরা জানি যে বহু জায়গার মধ্যে যখনই অনেকে চায় না যে মহিলা জন্মগ্রহণ করুক, আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আজকাল ধরা পড়ে যে মহিলা আসছে, তো অনেক পুরুষতান্ত্রিক সমাজে চায় না কেউ মহিলা আসুক। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির সরকার যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আমরাও সেইভাবে কিন্তু এখানে আইন এনেছি যাতে কোনো অবস্থায় ভ্রূণ হত্যা না করা হয়, সেই বিষয়টা আমরা দেখেছি। আমরা এখানে ত্রিপুরাতে একমাত্র রাজ্য যেখানে 8টা জেলার মধ্যে সম্পূর্ণভাবে আমরা মহিলা দ্বারা পরিচালিত মহিলা থানা আমরা করেছি। ওয়েস্ট ডিস্ট্রিক্টে 2টো আর বাকি সব ডিস্ট্রিক্টে একটা করে শুধুমাত্র মহিলা দ্বারা পরিচালিত আমরা এই থানা আমরা করেছি। কোনো রাজ্যে সমস্ত জেলার মধ্যে মহিলা দ্বারা পরিচালিত কোনো মহিলা থানা নেই, সেটা আমরা করতে পেরেছি ত্রিপুরাতে। কর্মক্ষেত্রে যাতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন অ্যাট ওয়ার্ক যেটা অ্যাক্ট হয়েছিল 2013, সেই অনুযায়ী আমরা সমস্ত সরকারি অফিস ও বেসরকারি অফিসে ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি আমরা সেটা করেছি, এবং 8টি জেলায় জেলা শাসকের অফিসে
লোকাল কমিটিও আমরা গঠন করেছি। কারণ আমাদের মায়েরা বোনেদের ওনাদের যদি যদি সুরক্ষা না দেওয়া যায় তাহলে তো কোনো কাজ হবে না, এবং অল এফোর্টস উইল বি ইন ভেইন। যে সেই কাজটা আমরা করছি। আমরা আপনারা নিশ্চয়ই জেনেছেন কিছুদিন আগেও আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে আমাদের জেবি হাসপাতালে, সেখানে প্রায় ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় 100 কোটি টাকার উপর আমরা সেখানে পেয়েছি। সেখানে 100 শয্যা বিশিষ্ট মা ও শিশু ইউনিট সেখানে নির্মাণের ব্যবস্থা চলছে। দুস্থ যারা বয়স্ক মহিলারা আছেন তাদের জন্য আরো 3টি বৃদ্ধাশ্রম নির্মাণের প্রস্তাব জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার অধীনে একটু আগে আপনারা দেখেছেন এখানে যে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির যাতে মান উন্নয়ন থাকে তার জন্য আর্থিকভাবে সহায়তা করা হয়। সকল গর্ভবতী মহিলাদের প্রথম জীবিত সন্তানের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ওনাদেরকে 2 কিস্তিতে মোট 5,000 টাকা করে দেওয়া হয়। আর যদি দ্বিতীয় সন্তান হয়, যদি মেয়ে হয়, তাহলে তাকে একসাথে সেখানে মা 6,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি, প্রধানমন্ত্রী জি আমাদের মার্গদর্শন দেন, আমরাও করি সেইভাবে। তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি 3 মাসে একবার করে পৌষ্টিক আহার, বিশেষ করে আয়রন, যাতে ওই সময় আয়রনের সমস্যা হয়, আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট 4 বার 500 টাকা করে, মোট 2,000 টাকা করে আমরা দেই। গত 28 ফেব্রুয়ারি 2025 21,500 জনের